আমজাদ চৌধুরীর পাশে অনেকক্ষণ যাবৎ বসে আছে আদিয়াত। কিছু কথা বলবে বলে ৩০ মিনিট ধরে তিনি আদিয়াতকে ডেকে এনে বসিয়ে রেখেছেন। আদিয়াত আমজাদ চৌধুরীর ছেলে। ভালোবেসে সবাই আদি বলে ডাকে। দুই ছেলে এক মেয়ের মাঝে এই ছেলেকে নিয়েই বেশি চিন্তায় থাকতে হয়। কেননা বয়সের তুলনায় খুব বেশি বাচ্চার স্বভাবের সে, অথচ লেখাপড়া শেষ তার। এত বার করে বলা সত্ত্বেও ভাইয়ের সাথে ব্যবসায় হাত লাগায়নি সে। সারাদিন ল্যাপটপ, মোবাইল, বন্ধু-বান্ধব, ঘোরাঘুরি এসব নিয়েই থাকে। তার যে এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে সে খেয়াল নেই। মানুষের জীবনে ৩ সেকেন্ডের কত দাম। আর তার বাবা কিনা বিনা কারণেই তাকে ৩০ মিনিট বসিয়ে রেখেছেন। এসবের মানে হয় কোনো? আপন মনে এসব বলতে থাকে আদি। সোফায় হেলান দিয়ে আমজাদ চৌধুরী এক মনে পত্রিকা পড়ে চলেছেন। এদিকে আদি রাগে কটমট করতে থাকে আর চোখে বাবার দিকে তাকিয়ে সাহস করে বলেই ফেলে, বাবা। একটু বিরক্তিভাব নিয়ে আমজাদ চৌধুরী বলেন, পত্রিকা পড়ছি তো। পত্রিকা পড়ছো পড়ো, আমাকে কেন বসিয়ে রেখেছো? কথাটি সরাসরি বলার ইচ্ছে থাকলেও পেটে হজম করে আদি বলে, বাবা আসলে আমার একটু কাজ ছিল, তুমি কিছু বলছো না তাই বলছিলাম আমি যাই। ছেলের কথা শুনে হাতে পত্রিকার সামনের টেবিলের উপর রেখে চোখের চশমাটা ঠিক করে বলেন, কোথায় যাবি? ল্যাপটপ বা মোবাইল টিপতে নাকি বাইরে টোটো করতে? এভাবে আর কয়দিন? বাবার কথায় ঢোক গিলে আদি বলে, তুমি বললে সারাদিন তোমার পাশে বসে থাকবো। তার ছেলের হাসি দিয়ে আমজাদ চৌধুরী বলেন, তুই আমার কথা এত মানিস? আহারে আমার ভালো পুত্র, তা আর কয়দিন আমার ঘাড়ে বসে খাবি তুই? পড়ালেখাও করালাম, এখন কি চাইছিস তোর বাচ্চা কাচ্চার পড়াশোনার খরচও আমি চালাই? নিজেকে নিজের কাছে ছোট মনে হলো আদির। এতটা কড়াভাবে তার সাথে আগে কখনো তার বাবা কথা বলেনি। সে কি ছেলে হয়েও বোঝা হয়ে গেল তাদের কাছে? ছেলেকে চুপ থাকতে দেখে তিনি ধমকের সুরে বলেন, চুপ করে আছিস কেন? চেহারা দেখতে রেখেছি তোকে। বড়সড় ঝড়ের আগে পরিবেশ ঠান্ডা থাকে সে শুনেছিল এতদিন। আজ নিজ চোখে দেখল। বাবা তাকে আজ হারবে বলেই ৩০ মিনিট নীরব ছিলেন। ভয় ভয় চোখে বাবার দিকে তাকিয়ে আদি বলে, আমার আসলে কাজ করতে ভালো লাগে না। বসে বসে খেতে ভালো লাগে? ছেলেকে চুপ থাকতে দেখে তিনি আবারও বলেন, সেটার ব্যবস্থাও আছে। বসে বসে খাওয়ার ব্যবস্থা যাই হোক না কেন, এক পায়ে রাজি হয়ে যাবে সে। লোভনীয় দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে বলে, কি বাবা কি? বড়শিতে এবার মাছ আসবেই তিনি জানতেন। হালকা কেশে বলেন, সানিয়াকে বিয়ে করে। বাবার কথাটা বুঝে উঠতে ১০ সেকেন্ড সময় লাগে আদির। চোখ দুটো বড় বড় করে তার দিকে তাকিয়ে বলে, আমাদের সানিয়া? হুম, কেন আর কোন সানিয়া হবে? আমাদের ক্লাসে পড়তো একটা। মুখে বিরক্তি ভাব নিয়ে আমজাদ চৌধুরী বলেন, সে সানিয়াকে আমি কি করে চিনব? সেটাই ভাবছিলাম। হুম, কিন্তু বাবা সানিয়াকে বিয়ে করলে বসে বসে খেতে পারবো কেন? সানিয়া হলো এরশাদের একমাত্র মেয়ে। তুই তো জানিস কিছুর অভাব নেই তাদের, প্রচুর ধনসম্পদের মালিক এরশাদ। সে একটা ভালো ছেলে চায়। কিন্তু কি বাবা? সানিয়া তোর মতো বাজে ছেলেকে পছন্দ করে এটা তার জানা ছিল না। বিস্ময়ের দৃষ্টিতে আদি জিজ্ঞেস করে, আমাকে পছন্দ করে মানে? মানে ওই গাধী মেয়েটা তোকে বিয়ে করতে চায়। এটা ও বলেছে? হুম, আমি তোর মতামত জানতে তোকে ডাকিনি। পরশু তোর আর সানিয়ার আকদ। ব্যাচেলর লাইফটা এক্ষুনি হারানোর ইচ্ছে নেই আদির। তার উপর ওই সানিয়ার সাথে বিয়ে কিছুতেই না। তার বাবার ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে সানিয়া। ছোট থেকে দেখে আসছে তাকে। কত ছেলের সাথে যে এই মেয়ে প্রেম করেছে হিসেব নেই। এতদিন পর এসে বলে সে নাকি আদিকে পছন্দ করে। দরকার হলে চাষাবাদ করবে সে, তবুও সানিয়াকে বিয়ে করবে না। মনে মনে সিদ্ধান্ত নিয়ে বাবার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, বাবা কাল থেকে ভাইয়ের সাথে কাজে হাত লাগাবো। বিয়ের কথা উঠতেই দায়িত্ব বুঝতে শিখে গেল আমার ছেলে। ভালো ভালো, তবে কাল থেকে নয়, আগে আকদ হয়ে যাক। না মানে কি? আমি এই বিয়েটা করতে পারবো না। ছেলের কথা শুনে নিজের রাগ সংযত করে তিনি বলেন, কেন? ওর কি? এখন বিয়ে করার ইচ্ছা নেই। কি? সানিয়াকে আমার পছন্দ না। কেন? সেই ছোট থেকে দেখছি, চেনা মুখ, অচেনা কেউ হলে ভালো হতো আর কি। তা আমাদের মুখ্য চেনা অচেনা দেখে বাবা বানিয়ে নিয়ে আয় কাউকে। বাবা শোন, তোর জন্য সানিয়ার চেয়ে ভালো মেয়ে খুঁজে পাওয়া যাবে না। আমি এরশাদকে কথা দিয়ে ফেলেছি, হয় ওকে বিয়ে করবি না হয় বাড়ি ছেড়ে চলে যাবি। আমার কথাটা। এখন নিজের রুমে যা। বসা থেকে উঠে হনহন করে চলে যেতে থাকলো আদি তার রুমে। আমজাদ চৌধুরী পত্রিকা হাতে নিয়ে আবারও পড়া শুরু করলেন। নিজের রুমে পায়চারি করছে আদি। সালেহা চৌধুরী দরজায় দাঁড়িয়ে ছেলের অবস্থা দেখছেন। এক পর্যায়ে তিনি ছেলের উদ্দেশ্যে বলেন, কি এত ভাবছিস? মায়ের দিকে তাকিয়ে আদি বলে,
মা তুমি আসো ভেতরে। সালেহা চৌধুরী ভেতরে ঢুকে বিছানায় বসে বলেন। আয় আমার পাশে আয়। মায়ের পাশে বসে আদি মায়ের হাত ধরে বলে। বাবা কি চাই তুমি জানো? মায়ের কথা শুনে তাজ্জব হয়ে যায় আদি। মায়ের হাত ছেড়ে বলে ওঠে, এটা শুধু তোর বাবার চাওয়া না, আমাদের সকলের চাওয়া। এই যুগে এসে এসব কি মা? আমি সানিয়াকে বিয়ে করতে পারবো না। এই যুগে তোর এই অবস্থা কেন? ভবিষ্যতের কোনো চিন্তা নেই? সানিয়া মেয়েটা নিজ থেকে বলছে সে তোকে পছন্দ করে। ওর সাথে বিয়ে হলে কোনো কাজ করতে হবে না তোকে। করবো কাজ আমি, কাজের ভয়ে ওকে আমি বিয়ে করতে পারবো না। কেন? দুনিয়ায় মেয়ের অভাব পড়েছে নাকি? এতদিনের চেনা মেয়েটাকেই বিয়ে করতে হবে? হবে। তোর মতো ছেলের জন্য এর থেকে ভালো অফার আর আসবে না। একবার বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। কাল গিয়ে তোর বড় ভাইয়ের সাথে আকদের বাজার করে আসবি। আর কিছু শুনতে চাই না। সালেহা চৌধুরী আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেলেন। এদিকে আদির মাথা প্রচন্ড খারাপ। এই ঘরের কেউ কি তার কথা ভাববে না? শুধুমাত্র কাজ না করার অপরাধে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিবে তাকে? না, কিছু একটা করতেই হবে। রাত 10টা। আমজাদ চৌধুরীর বাসার একটি কড়া নিয়ম রয়েছে, তা হলো দিনে সবাই যার যার কাজে ব্যস্ত থাকলেও রাতের খাবার একসাথে বসে সেরে নিতে হবে। আর যে ডাইনিং টেবিলে আসবে না তার জন্য আলাদাভাবে খাবার পাঠানো যাবে না। আজ একে একে সবাই আসলেও এখনো আদি খেতে আসেনি। বাবার দিকে তাকিয়ে আদির বড় ভাই আরিফ বলে। আদি কি বিয়েতে রাজি হয়েছে? গম্ভীর মুখ নিয়ে আমজাদ চৌধুরী জবাব দেন। ভেবেছিলাম হবে, কিন্তু সে তো সানিয়াকে পছন্দ করে না। এই টাইপের মেয়েগুলোর সাথে প্রেম, ঘোরাফেরা এসব করতে ছেলেরা মজা পায়, কিন্তু সহজে বিয়ে কেউ করতে চায় না। কথাটি বলে জিভে কামড় বসিয়ে মনে মনে মিলি বলে, হায়রে, বাবার সামনে এটা কি বলে ফেললাম। বউয়ের মুখে এমন একটা কথা শুনে পরিস্থিতি সামলাতে আরিফ বলে, আরে না, আমাদের সানিয়া ভালো মেয়ে। আর আদি? ছেলেকে আর কিছু বলতে না দিয়ে আমজাদ চৌধুরী বলেন। থাক। পরিবেশ নীরব হয়ে যায়। নীরবতা ভেঙে আদির ছোট বোন দিবা বলে ওঠে, বাবা, আমি বলছিলাম কি, ভাইকে জোর করে বিয়ে দেওয়া ঠিক হবে না। সানিরার বাবার টাকা থাকলেও আমাদের কি কম আছে বলো? খানিকটা বিরক্তি নিয়ে ভ্রুকুচকে আমজাদ চৌধুরী তার স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, তোমার ছেলেমেয়েরা কি আমাকে এতটাই নিচু মনের ভাবে যে টাকার জন্য আমি অপছন্দের কারোর সাথে তাদের বিয়ে দিতে চাইব? আমার কি টাকা কম আছে নাকি? স্বামীর কুচকানো ভ্রুয়ের দিকে তাকিয়ে তাকে শান্ত করতে সালেহা চৌধুরী বলেন, আসলে দিবা ভাইয়ের হয়ে কথা বলতে গিয়ে এমনটা বলে ফেলেছে। ছোট মানুষ তো। আমজাদ চৌধুরী লম্বা একটা দম ফেলে বলেন, এই বিয়েটা করানোর আমার দুটো কারণ রয়েছে। সানিয়া ঠিক আদির মতো চঞ্চল একটা মেয়ে। বিয়ের কথা উঠতেই সে তার বাবাকে আদির কথা বলে। এখন যদি আদি ওকে ফিরিয়ে দেয়, মেয়েটা অপমানে আরও বিগড়ে যাবে। আমি চাই না এরশাদের মেয়ের সাথে খারাপ কিছু হোক। এদিকে আদিও ঠিক সানিয়ার মতো খামখেয়ালি একটা ছেলে। সে নিজের ভবিষ্যতের কোনো চিন্তা নেই। এতবার করে বললাম ভাইয়ের সাথে কাজে হাত লাগা, না, সে লাগাবে না। ভাই আছে, সব সামলে নেবে। ভাই কি তাকে সারা জীবন বসিয়ে খাওয়াবে? কিছুক্ষণ চুপ থেকে তিনি আবারও বলতে শুরু করেন, এরশাদ যখন আমাকে আদির কথা বলে, তখন সে জানায় বিয়ের পরেই তার ব্যবসার সমস্ত দায়িত্ব আদিকে দিতে চায়। আমি চিন্তা করলাম আমার ব্যবসায় সে ভাই আছে বলে হাত লাগায় না, কিন্তু এরশাদের সানিয়া ছাড়া আর কোনো সন্তান নেই। সেক্ষেত্রে সে কাজে মন দিতে বাধ্য হবে, দায়িত্ব এড়াতে পারবে না। স্বামীর কথা শুনে সালেহা চৌধুরী বলেন, কিন্তু সে তো সানিয়াকে পছন্দ নয় বলেছে। হয়ে যাবে, একবার বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। যা হচ্ছে তা হতে দাও। সবাই বুঝেছ আশা করি? আদির ভালোর জন্যই এসব করছি আমি। রাত 12টা। আদি খিদে সহ্য করতে পারে না। এদিকে ডাইনিং টেবিলে সবার সাথে খেতে না যাওয়ার অপরাধে তাকে রাতের খাবার দেওয়া হয়নি। এখন এই খালি পেটে ঘুমও আসছে না তার। শোয়া থেকে উঠে পাশে রাখা ছোট টেবিলটার উপর থেকে বোতলটা হাতে নিয়ে ঢকঢক করে পানি খেতে থাকে আদি। তখনই দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পায় সে। বুঝতে পারে কেউ এসেছে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে বলে, আয় দিবা। খাবারের ট্রে হাতে নিয়ে দিবা ভেতরে ঢুকতে ঢুকতে বলে, মায়ের পাশে বাবা থাকায় মা বাবার জন্য আসতে না পারলেও আমি যে খাবার নিয়ে আসবো তুই জানতি, তাই না ভাইয়া? খাটের ওপর বসতে বসতে আদি বলে, কারণ তোর তো আর জামাই নেই। ভাইয়া, কোনো খবর জানিস? তোর বিয়ে? জানি তো। বল। তোর বিয়েটা কনফার্ম, ওই সানিয়া আপির সাথে। কি? এত চমকে যাচ্ছিস কেন? বড়লোকের মেয়ে আছে, বিয়ে করে নে। তুইও? আচ্ছা, তোর সমস্যাটা কি ভাইয়া? ওই মেয়ে কয়টা ছেলের সাথে টাঙ্কি মেরেছে আমি জানি। এখন নাকি ওই টাঙ্কিবাজ মেরে আমায় বিয়ে করতে হবে?
হবে। উফ, যা তো দিবা, এখন যা রুম থেকে। দিবা ভেঙচি কেটে ভাইয়ের রুম থেকে বেরিয়ে পড়ল। রাত 2টা। ভরা পেটে মাথায় বুদ্ধি আনার চেষ্টা করতে করতে অবশেষে বুদ্ধি পেয়ে যায় আদি। হুম, এক্ষুনি তাকে বাসা ছেড়ে পালাতে হবে। কাল যখন বাসায় কেউ পাবে না তাকে, বিয়েটা আটকে যাবে। খুব বেশি দেরি হওয়ার আগেই তার পালানো উচিত। ড্রয়ার খুলে আদি 10,000 টাকা, নিজের কিছু কাপড় চোপড় একটি ব্যাগে ঢুকিয়ে নেয়। পা টিপে টিপে বের হয় নিজের রুম থেকে। ডাইনিং রুমে আসতেই টেবিল থেকে একটা পানির বোতল ঢুকিয়ে নেয় ব্যাগে। আস্তে আস্তে বের হয়ে যায় বাড়ি থেকে। দারোয়ান ঘুমিয়ে পড়েছিল ভাগ্যিস, না হলে বের হতে সমস্যা হতো। লম্বা একটা দম ফেলে রাস্তার দিকে পা বাড়ালো আদি। নিস্তব্ধ রাত, চারপাশ নীরবতায় আচ্ছন্ন। পুরো শহর যেন ঘুমিয়ে আছে, কোথাও কোনো শব্দ নেই। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে জোনাকি পোকার ডাক। বাড়ি থেকে হুটহাট করে বের হয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে আনমনে ফুটপাত ধরে হেঁটে চলেছে আদি। এই মডার্ন যুগের ছেলে হয়ে বিয়ের ভয়ে বাড়ি ছেড়ে পালাতে হবে ভাবিনি কখনো। গন্তব্য কোথায় জানা নেই, দিশেহারা হয়ে জড়সড় অবস্থায় রাস্তার ধারের ডাস্টবিনের পাশে বসে আছে মেহেরিকা। ভয়ে তার হাত পা থরথর করে কাঁপছে, আর এলোমেলো ভাবনায় অস্থির হয়ে আছে তার মন। কিন্তু এভাবে আর কতক্ষণ? খারাপ লোকের ভয়ে এ রাতে ডাস্টবিনের পেছনে আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় পায়নি মেহেরিকা। কিন্তু অসহ্য রকমের দুর্গন্ধ এখানে, মনে হচ্ছে তার শ্বাস আটকে যাবে। না, গন্ধের সাথে যুদ্ধ করে পারা যাবে না, অন্য কোনো ব্যবস্থা করতে হবে। মেহেরিকা বসা থেকে উঠে ডাস্টবিনের পাশ থেকে সরে রাস্তার দিকে পা বাড়াতেই মাথাটা ঝিমঝিম করে ওঠে তার। মনে হচ্ছে পুরো পৃথিবীটা তার চারপাশে ঘুরছে। কোনো রকমে রাস্তার উপরে উঠে সে, কিন্তু নিজেকে আর স্থির রাখতে পারেনি মেহেরিকা। মাথা ঘুরে লুটিয়ে পড়ে যায় সে। এই রাতে বন্ধুর বাসায় আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় খুঁজে পাচ্ছে না আদি। পকেট থেকে মোবাইল বের করে বন্ধু সিরাজের নাম্বারে ডায়াল করে সে, কিন্তু সামনে চোখ পড়তেই থমকে যায় আদি। আদি দেখতে পায় রাস্তার ওপরে কোনো মেয়ে শুয়ে রয়েছে। পাগল নাকি মেয়েটা? হবে হয়তো। তবে যাই হোক, এভাবে রাস্তায় কেউ শোবে কেন? কত রকমের আপদ বিপদ রয়েছে। এসব ভেবে মোবাইলটা পকেটে ঢুকিয়ে সামনে এগিয়ে যায় আদি। মেয়েটিকে ডেকে তোলার উদ্দেশ্যে তার পাশে গিয়ে হাঁটু গেড়ে বসে সে। কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়ে আদির ইচ্ছে করছে না তার ঘুম নষ্ট করতে। কি নিষ্পাপ চেহারা মেয়েটার! আচ্ছা, মেয়েটার গায়ের রং কি ফর্সা নাকি গোলাপি? বোঝা যাচ্ছে না। তবে তাকে দেখতে পরীর মতো লাগছে, কিন্তু সে তো কখনো পরী দেখেইনি ভেবেই আনমনে হেসে ওঠে আদি। অপলক দৃষ্টিতে মেয়েটার মুখের দিকে কিছুক্ষণ তাকানোর পর আদির চোখ যায় তার পরনের পোশাকের দিকে। ভারী খয়েরি রঙের লেহেঙ্গা গায়ে। কমপক্ষে 30-40 হাজার তো লেহেঙ্গাটার দাম হবেই। তার মানে মেয়েটি ভালো পরিবারের মেয়ে। তবে রাস্তায় কেন ঘুমোচ্ছে? আর না ভেবে আদি ডাকতে থাকে মেয়েটিকে। এই যে, শুনছেন? উঠুন, এভাবে রাস্তায় ঘুমিয়ে থাকা ঠিক না। বেশ কিছুক্ষণ ডাকার পর সাড়া না পেয়ে চিন্তায় পড়ে যায় আদি। এভাবে রাস্তায় ফেলে রাখা ঠিক হবে না মেয়েটিকে। এ ভেবে সে কোলে তুলে রাস্তার ধারে নিয়ে আসে তাকে। প্রচন্ড গরম মেয়েটির শরীর, তার মানে মেয়েটি ঘুমাচ্ছে না, দুর্বল শরীরের জন্য অজ্ঞান হয়ে গিয়েছে। নিজের কোলে মেয়েটির মাথা রেখে ব্যাগ থেকে পানির বোতল বের করে হালকা পানি ছিটিয়ে দেয় তার মুখে আদি। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে চোখ খুলে মেয়েটি। চোখ খুলে আদিকে দেখে তার কিছুক্ষণ বুঝতে সময় লাগে সে কোথায়। কয়েক সেকেন্ড আদির দিকে তাকিয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ে বলে ওঠে সে। কে আপনি? আমাকে কেন এইভাবে নিজের কাছে? ও, বুঝেছি আমি। খারাপ মতলব, তাই না আপনার? মেয়ে দেখলেই মাথা ঠিক থাকে না আপনাদের মতো ছেলেদের। আরে বাসায় কি মা বোন নেই? এতগুলো কথা একসাথে শুনে আদি হেসে ওঠে হো হো শব্দে। আদির হাসির শব্দটি মেহেরিকার একেবারে পছন্দ হয়নি, বরং অন্য একজনের হাসির কথা মনে পড়ে যায় তার। টপ টপ করে পানি পড়তে থাকে মেহেরিকা চোখ বেয়ে। কাঁদো কাঁদো কণ্ঠ নিয়ে আদির দিকে তাকিয়ে বলে, প্লিজ এইভাবে হাসবেন না। তার আতঙ্কিত মুখ দেখে হাসি থামিয়ে আদি প্রশ্ন করে, আপনার নাম কি? চোখের পানি না মুছে সে উত্তর দেয়। কিসের জন্য? মুচকি হেসে আদি বলে, আচ্ছা, বলতে ইচ্ছে না হলে থাক, চোখ মুছেন। আমি ভালো ফ্যামিলির ছেলে, আপনার কোনো ক্ষতি আমি করব না, নির্ভয় থাকেন। কেন যেন এই ছেলেটিকে মেহেরিকার বিশ্বাস করতে ইচ্ছে হলো। তবে আবারও কি তার বিশ্বাস ভঙ্গ হবে? সে তো ঠিক করেছিল আর কোনো ছেলেকে সে বিশ্বাস করবে না। ছেলেরা বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না, কিন্তু এই রাতে আর কোনো উপায় নেই। মন অন্য কিছু বলেও তাকে সাবধান থাকতে হবে। মেহেরিকাকে চুপ থাকতে দেখে আদি বলে, আমি তাহলে চলে যাই। ভ্রুজোড়া কুঁচকে মেহেরিকা বলে ওঠে, একটা মেয়েকে একা ফেলে যেতে আপনার বিবেকে বাধা দিচ্ছে না? মেয়ে নাকি ভূত বুঝতেই তো পারছি না। মানে?
নামটাম কিছু বলছেন না, ভূতের মতো সেজেগুজে রাস্তার মাঝে ঘুমাচ্ছেন। কি অবাক কাণ্ড বাবা! আমার কল্লা মটকানোর প্ল্যান করছেন তাই না? এক রাশ বিরক্তি নিয়ে মেহেরিকা বলে। থামুন তো। আমার নাম মেহেরিকা, আর আমি রাস্তায় ঘুমোইনি, আমি হাঁটছিলাম। আপনার কোলে কিভাবে এসেছি আমি জানি না। আর ভূতের মতো সাজ, 7,000 টাকা খরচ করে সেজেছি। বিয়ের সাজ এটা। বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছি আমি। এসেছি ঈদগাহ থেকে, ভেবেছি বান্ধবীর বাসায় উঠবো, কিন্তু তার বাসায় গিয়ে দেখি তালা লাগানো। আমার ফোনটাও নিয়ে আসতে ভুলে গিয়েছি আমি। ওর ফোন নাম্বার মুখস্থ নেই আমার। ওখানে আর পরিচিত কেউ নেইও, তাই রাস্তায় রাস্তায় ঘুরছি আমি। একদমে কথাগুলো বলে বড় বড় নিঃশ্বাস ফেলছে মেহেরিকা। এদিকে তার সব কথার অর্থ বুঝতে আদির কাছে প্রায় 30 সেকেন্ডের সময় লাগলো। মেহেরিকাকে হাঁপাতে দেখে বলে সে। আপনি না দাঁড়িয়ে বসুন প্লিজ। মনে হচ্ছে শরীরটা খুবই দুর্বল আপনার। কথা বলার শক্তি নেই মেহেরিকার। মনে হচ্ছে সবকিছু তার চারপাশে ঘুরছে। মেহেরিকার অবস্থা দেখে আদি তার পাশে এগিয়ে যায়। মেহেরিকা আর স্থির থাকতে পারে না। আবারও সে পড়ে যেতে চাইলে আদি ধরে ফেলে তাকে, কিন্তু এবার সে অজ্ঞান হয়নি। চোখ দুটো মিটমিট করে ভাঙা গলায় বলে, ছাড়ুন আমায়। এই যে, আপনাকে ধরার কোনো শখ আমার নেই। আমি বন্ধুর বাসায় যাব, আপনি যাবেন? না গিয়ে উপায় নেই। আমি ভালো মানুষটা চলে গেলে খারাপ কোনো মানুষ কিন্তু আসতে পারে। মেহেরিকাকে চুপ থাকতে দেখে আদি এক হাত দিয়ে পকেট থেকে মোবাইল বের করে ফোন দেয় সিরাজকে। বেশ কিছুক্ষণ রিং বাজার পরে রিসিভ করে সিরাজ ঘুম ঘুম কণ্ঠে বলে, হ্যালো আদি, তুই এত রাতে? বাসায় আছিস? হুম। ভাবি আছে? হুম। আমি তোর বাসার পাশেই আছি। এত রাতে? এসে বলি? আমার বাসায়? না, তোর শ্বশুরের বাসায়। আরে রাগ করছিস কেন? আয় আয়। লাইন কেটে আদি মেহেরিকার উদ্দেশ্যে বলে। এই যে, হাঁটতে পারবেন? এত রাতে গাড়ি তো পাওয়া যাবে না। আদির কথা শুনে মেহেরিকা তার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে বলে। হুম। আদির পাশে হেঁটে চলেছে মেহেরিকা। কোথায় যাচ্ছে, ভাগ্যে কি আছে তার জানা নেই। তবে আদিকে দেখতে মোটেও খারাপ লাগছে না। কোনো উদ্দেশ্য আছে কি তার? আদি খেয়াল করে মেহেরিকার হাঁটতে কষ্ট হচ্ছে, আর অনেকখানি সময় লাগছে। এই রাতে এত সুন্দরী একটা মেয়েকে নিয়ে এভাবে হাঁটা বিপজ্জনক। কত রকমের আপদ বিপদ রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সিরাজের বাসায় পৌঁছালেই বাঁচে। মেহেরিকার দিকে তাকিয়ে আদি বলে, আপনার হাতটা ধরে হাঁটি? না মানে আপনার কষ্ট হচ্ছে হাঁটতে? আমাকে চাইলে লাঠি বানাতে পারেন আপনার। কিছু না বলে মেহেরিকা আদির হাতটা ধরে শক্ত করে। গরম নরম মেহেরিকার হাতের ছোঁয়া পেয়ে আদির কেমন যেন অনুভূতি হচ্ছে। কয়েক মিনিটের পরিচয়ে মেয়েটিকে তার এত বেশি ভালো লাগছে কেন? সুন্দরী বলে হবে হয়তো। দরজায় কড়া নাড়া শব্দ পেতেই সিরাজ গিয়ে দরজা খুলে দেয়। কিন্তু আদির পাশে একটি মেয়েও আছে দেখে সে চিৎকার করে ওঠে। ও বৃষ্টি, তাড়াতাড়ি আসো, দেখো আমাদের আদি বউ নিয়ে এসেছে। তার চিৎকারে আদি আর মেহেরিকা হতভম্ব হয়ে যায়। রুম থেকে ছুটে আসে সিরাজের স্ত্রী বৃষ্টি। দরজার পাশে গিয়ে বলে, ওমা ভাইয়া, বউ নিয়ে এসেছেন আপনি? মৃদু হেসে আদি বলে, ভাবি ঢুকতে দেবেন আগে? হ্যাঁ ভাইয়া, আসেন ভেতরে। মেহেরিকার হাত ধরে ভেতরে এসে তাকে নিয়ে সোফায় বসে আদি। সিরাজ আর তার স্ত্রীও তার পাশে গিয়ে বসে। তাদের কৌতূহলী মুখ দেখে আদি বলে। উনি আমার স্ত্রী নন। বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে সিরাজ বলে, গফ, পালিয়ে এসেছিস? শালা প্রথমে ভাবছিলাম আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি, এখন আবার শুনলাম গফ। গফ কখন হলো তোর? শুনেছিস মানে? বলেছি ও আমার গফ। তা কে? আমার কেউ না, রাস্তায় পেয়েছি। মানে? মানে তুই তো সানিয়াকে চিনিস। হুম। ওর সাথে পরশু বাবা আমার আকত করিয়ে দেবে বলেছে। আমার ওকে পছন্দ না। কি করবো, মাথায় কাজ করছিল না, তাই বাসা ছেড়ে পালিয়েছি। তোদের বাসায় আসার পথে ওনাকে পাই রাস্তায় অজ্ঞান অবস্থায়। উনিও নাকি বিয়ের আসর থেকে পালিয়েছে। যে বান্ধবীর কাছে এসেছে তারা বাসায় নেই, তাই আমি ওনাকে। খুব ভালো করেছিস, ওনাকে দেখেও খুব দুর্বল লাগছে। বৃষ্টির দিকে তাকিয়ে আদি বলে, ভাবি ওনাকে শোয়ার রুমে নিয়ে যাও প্লিজ। গায়ে খুব জ্বরও, জ্বরের ওষুধ থাকলে খাইয়ে দিও একটা, আছে? আছে। মেহেরিকাকে নিয়ে বৃষ্টি এগিয়ে যায় রুমের দিকে। আদির দিকে তাকিয়ে মুচকি হেসে সিরাজ বলে, মেয়েটা কিন্তু সেই সুন্দরী। হুম। তোর ভাবি না থাকলে আমি তো একে পটাতে ট্রাই করতাম। বলবো ভাবি রে? এই না, মজা করছিলাম। বৃষ্টি আমার জান, ও আমার প্রাণ, ওকে ছাড়া। হয়েছে হয়েছে। আচ্ছা দোস্ত, একটা কথা বলতো। কি? সানিয়ার বাবার তো সেই টাকা আছে, মেয়েটাও সুন্দরী, তুই কেন ওরে বিয়ে করতে চাইছিস না? আমাদের বন্ধু তৌহিদের সাথে সম্পর্ক ছিল বলে? মন সায় দিচ্ছে না রে।
কত ছেলের সাথে সানিয়া সম্পর্ক করেছে, শুধু তৌহিদ হলে সমস্যা ছিল না। তৌহিদ কি বলেছিল মনে নেই? অনেক ক্লোজ সম্পর্ক ছিল তাদের। তৌহিদ কত ভালোবেসেছিল সানিয়াকে, কিন্তু সানিয়া অন্য একটা ছেলের জন্য ওকে ছেড়ে দিয়েছে। এভাবে একটার পর একটা ছেলের সাথে খেলা করেছে সে। মনে আছে সব, কিন্তু এসব তোর বাসায় বলবি কিভাবে? সেটাই, এসব বলে ওকে আমি ছোট করতে চাই না, তাই নিজেই পালিয়ে চলে এসেছি। ভালো করেছিস। বৃষ্টি তাদের দিকে এগিয়ে এসে বলে, মেয়ের জ্বর, শরীর দুর্বল হলে কি হবে? সেন্স ঠিক আছে, শিয়ানা মেয়ে। মৃদু হেসে আদি বলে, কেন ভাবি? তাকে আমার একটা কামিজ দিলাম, বললাম এটা পরে শুয়ে যাও। আমাকে বলে সে, আপনি যান, আমি দরজা বন্ধ করে শোবো। আরে এই মেয়ে নিজের বিপদে পড়ে আসছে, এখন সে আমাদের সন্দেহ করছে, কি আজব। দিনকাল ভালো না ভাবি, দেখে মনে হচ্ছে ভদ্র ঘরের মেয়ে, তাই সম্মানের চিন্তা বেশি। হুম। আর ভাবি ওর একটা নাম আছে, ওই মেয়ে বলা লাগবে না আর। নাম কি? মেহেরিকা। মেহেরিকা, বাহ, খুব সুন্দর নাম তো। সুন্দর। জানলে আদি ভাই, এত সুন্দর মেয়ের নাম শুনলে মন খারাপ হয়ে যায়। কেন? আমার আম্মা কি কমন একটা নাম রেখেছে, আমার বৃষ্টি। হাসেন না ভাই। আচ্ছা, আসবো না। চোখে ঘুম নিয়ে সিরাজ বলে ওঠে, তোরা কি গল্প করবি? না মানে আমার ঘুম এসেছে প্রচুর। আরে না, আমিও ঘুমাবো। কোন রুমে থাকবো? আয় আমার সাথে, দেখিয়ে দিই তোকে। কিচিরমিচির পাখির শব্দে ঘুম ভাঙে আদির। মোবাইলটা হাতে নিয়ে সময় দেখে সে সকাল 7টা। তার বাসায় এখন সকলে সকালে নাস্তা করতে ডাইনিং টেবিলে থাকবে। আদিকে না দেখে তারা কি বুঝবে সে বাসায় নেই, নাকি ঘুম ভাববে তাকে? শোয়া থেকে উঠে পড়ে আদি। তার বাবা তার পালানোর খবর জানলে কি করবে ভেবে মনটা অস্থির হয়ে আছে তার। সারা রুমে পায়চারি করতে থাকে আদি। হঠাৎ মনে পড়ে তার মেহেরিকার কথা। মেয়েটার কি অবস্থা এখন? রাতে আর খবর নেওয়া হয়নি। জ্বর কি কমেছে মেয়েটার? এত না ভেবে একবার দেখে আসলে ভালো হয়। যেই ভাবার সেই কাজ। আদি এগিয়ে যায় মেহেরিকার রুমের দিকে। আমজাদ চৌধুরী দেখেন সবাই নাস্তা করতে আসলেও আদি আসেনি। দিবার দিকে তাকিয়ে প্রশ্ন করেন, আদি উঠেনি? জানি না বাবা। কাল রাতেও ভাই খায়নি সে। মেয়েদের মতো ন্যাকামি কেন শুরু করেছে সে? যাও, তাকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে। বাবার কথা মতো আদিকে ডাকতে দিবা এগিয়ে যায় আদির রুমের দিকে। কয়েকবার কড়া নাড়ার পর দরজা খুলে দেয় মেহেরিকা। আদিকে দেখে মুচকি হেসে বলে ওঠে, আপনি? আপনার শরীর কেমন দেখতে এলাম? জ্বর হালকা আছে, তবে আগের চেয়ে ভালো লাগছে। ভালোভাবে ঘুম হয়েছে যতক্ষণ ঘুমোতে পেরেছি। আমি বুঝি এখন ঘুম ভেঙে দিলাম? আরে না, আমার 6টার দিকে ঘুম ভেঙেছে। ও, আসুন না, ভেতরে আসুন। মেহেরিকার পেছু পেছু ভেতরে এসে আদি খাটের পাশে থাকা চেয়ারে গিয়ে বসে। মেহেরিকা বিছানায় বসতে বসতে বলে, ধন্যবাদ আমাকে। কেন? এই যে, আমাকে হেল্প করার জন্য। কিছু না বলে আদি মুখ টিপে হাসতে থাকে। এমন হাসির কারণ কি মেহেরিকা বুঝে উঠতে না পেরে বলে, কি ব্যাপারটা কি? এভাবে হাসছেন কেন? আসলে ভাবির কামিজটা আপনার ঢোলা হয়েছে। ভাবির স্বাস্থ্য আপনার চেয়েও ভালো তো, তাই। তো তো কি, কেমন যেন মদন মদন লাগছে আপনাকে। মদন? এই যে আমি মেহেরিকা। পুরো নাম কি আপনার? মেহেরিকা আহমেদ। এত বড় নাম! মানুষের এত বড় নাম সুন্দর লাগে না। আচ্ছা তাই? তা আপনার নাম কি? আমতা আমতা করে আদি বলে, আদি চৌধুরী। হুম দেখেছেন আমার নাম ছোট, সুন্দর। হুম আমি আপনাকে মেহের বলে ডাকবো, মেহেরিকা ডাকবো না। আদির কথা শুনে মেহেরিকার চোখ ছলছল করে ওঠে। মেহের, এই নামে ডাকার অধিকার সে কি আদিকে দিবে? কেন দিবে? শুধু একজনেরই আছে এই অধিকার। মেহেরিকাকে চুপ থাকতে দেখে আদি বলে ওঠে, শরীর খারাপ লাগছে? না, তাহলে চুপ যে। এমনিতেই। কিছুক্ষণ চুপ থেকে মেহেরিকার দিকে তাকিয়ে আদি প্রশ্ন করে, আপনি বিয়ের আসর থেকে পালিয়েছেন কেন? আদির মুখ থেকে এমন প্রশ্ন শুনে চমকে যায় মেহেরিকা। কি উত্তর দিবে সে আদিকে? সত্যিটা যে সে বলতে পারবে না। যে সত্যের জন্য আপনজন তার কাছ থেকে দূরে সরে গিয়েছে, সেই সত্যটা বাইরের একটা ছেলেকে বলা কি ঠিক হবে? মেহেরিকাকে চুপ থাকতে দেখে আদি বলে, কি হলো বলুন? ছলো ছলো চোখে আদির দিকে তাকিয়ে মেহেরিকা বলে, যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল তার বউ আছে, কিন্তু কোনো সন্তান নেই। মানে তার বউ সন্তান জন্মদানে অক্ষম। সেজন্যই আমায় বিয়ে করতে চায় সে, যাতে আমি তার বংশ রক্ষা করতে পারি। শান্ত গলায় আদি প্রশ্ন করে, আপনার মা বাবা এমন একজন পাত্রের সাথে আপনার বিয়ে কেন দিতে চাইছেন?
মাথা নিচু করে জবাব দেয় মেহেরিকা। সে অনেক কথা, আমি এই বিয়েটা করতে পারতাম না, তাই পালিয়েছি। হুম। আদির দিকে তাকিয়ে মেহেরিকা বলে, আপনার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার কি সমস্যা? তেমন কিছু না, কিন্তু আপনি কি করে জানলেন আমার কারোর সাথে? কাল আপনার বন্ধুকে বলেছিলেন, তখন শুনেছি। তখন আপনার শরীর খারাপ ছিল অনেক। এত কিছু মনে আছে? শরীর খারাপ হলেও সেন্স ঠিক থাকে আমার। বাহ, ভালোই তো। কিছুক্ষণ নীরব থেকে মেহেরিকা বলে, আমি চলে যাব। বাসায়? না। কোথায় যাবেন তাহলে? জানি না। যদি সমস্যা না হয় আজ এখানেই থাকুন, কাল আপনাকে সাথে নিয়ে আপনার বান্ধবীর বাসায় গিয়ে দেখবো সে এসেছে কিনা। যদি না আসে? তখন না হয় ভাবা যাবে। ঠিক আছে। আচ্ছা, আপনি রেস্ট নিন, আমি আসি এখন। আদির রুম থেকে ছুটে এসে দিবা বলে, ভাইয়া তো রুমই নি বাবা। চোখের চশমাটা ঠিক করতে করতে আমজাদ চৌধুরী বলেন, আছে হয়তো কোথাও। ফোন দাও তাকে। বাচ্চার মতো লুকোচুরি খেলছে নাকি মেয়েদের মতো কোথায় বসে কাঁদছে জিজ্ঞাসা করো। জি বাবা, দিচ্ছি ফোন। বাবার কথা মতো দিবা ডায়াল করে আদির নাম্বারে। একবার রিং হতে আদি রিসিভ করে। হ্যালো দিবা। ভাইয়া তুই কই রে? নাস্তা খেতে আয়। আমি বাসায় নেই। বাসায় নেই মানে? বাবাকে জানিয়ে দে আমি বাসায় ফিরবো না আর। সানিয়াকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তুই কি বলছিস? কিছুই বুঝছি না আমি। আদি কি বলছে দিবা? মায়ের করা প্রশ্নে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দিবা উত্তর দেয়, ভাইয়া নাকি বাসা ছেড়ে চলে গিয়েছে আর ফিরবে না। মানেটা কি? দে ফোনটা আমাকে দে। সালেহা চৌধুরীর হাতে মোবাইল দিতে কাঁদো কাঁদো কণ্ঠে তিনি বলেন, বাবা কোথায় গিয়েছিস তুই? চলে আয় বাবা, রাগ করে না। বাসায় ফিরলে সানিয়াকে আমার বিয়ে করতে হবে, আর আমি তাকে বিয়ে করতে চাই না মা। এমন পাগলামি করে না বাবা। ওকে, করব না। বাবাকে বলো সানিয়ার কথা যেন আমায় আর না বলে। সানিয়ার কথা তোকে আর বলবে না, তুই ফিরে আয় বাবা। স্ত্রীর মুখে কথাটি শুনে মেজাজ বিগড়ে যায় আমজাদ চৌধুরীর। একে তো ছেলে দোষ করেছে, আবার সেই ছেলের সাথে তোষামত করে কথা বলা হচ্ছে। রাগে কটমট করে তিনি উচ্চ শব্দে বলে ওঠেন, এই বাড়িতে ফিরে এলে সানিয়াকে বিয়েই করতে হবে তাকে, না হলে সে যেখানে আছে সেখানে থাকতে বলো। আর তোমরাও কেউ যদি ওর হয়ে কথা বলতে আসো খারাপ হবে, খুব খারাপ হবে। কথাটি বলে নাস্তা না সেরে আমজাদ চৌধুরী টেবিল ছেড়ে হন হন করে হেঁটে এগোতে থাকে নিজের রুমের দিকে। এদিকে ফোনের ওপাশে বাবার বলা কথাগুলো শুনে দীর্ঘ একটা শ্বাস ফেলে মায়ের উদ্দেশ্যে আদি বলে, আমাকে নিয়ে ভেবো না, আমি ভালো আছি, তোমরাও ভালো থেকো। আর কিছু না বলে আদি লাইন কেটে ফোন বন্ধ করে দেয়। ভেবেছিল এমন কিছু করলে তার বাবার মনটা নরম হবে। এখন কি হবে? নিজের পরিবার ছাড়া কিভাবে থাকবে সে? আদিকে চিন্তিত মুখে সোফায় বসে থাকতে দেখে সিরাজ তার পাশে এসে বসতে বসতে বলে, কি হলো দোস্ত? বাসা থেকে ফোন দিয়েছিল, বাবা বলেছে সানিয়াকে বিয়ে না করলে না ফিরতে। ফিরবি না? এখান থেকে যা। আচ্ছা, কদিন বসায় বসায় খাওয়াবি? বসে বসে কেন খাবি? আমাদের কাজের মেয়েটা চলে গিয়েছে, নতুন কাজের মানুষ পেতে ঝামেলা। তুই যদিও ছেলে তবুও চাইলে। সিরাজ্জা চৌধুরী বাড়ির পোলাকে দিয়ে তুই বাসার কাজ করাতে চাস? তুই তো বসে খেতে চাইছিস না, তাই এখন কি করবি? মাথায় কিছু আসছে না রে, কি করলে বাসায় ফিরতে পারবো? উফ, এই সানিয়া মেয়েটা আমার লাইফটাই শেষ করে দিল। দোস্ত, কোনো বুদ্ধি দে না। ভাবতে দে আমাকে একটু। ট্রে নিয়ে বৃষ্টি তাদের দিকে এগিয়ে এসে ছোট টেবিলটার উপর রেখে বলে, ভাইয়া আপনার জন্য পরোটা বানিয়েছি, গরম গরম মুরগির মাংসের ঝোল দিয়ে ভালো লাগবে খেতে। ধন্যবাদ ভাবি। কাল রাতে আপনাদের কারো কাছেই খিদে লেগেছে কিনা জিজ্ঞাসা করিনি আমি। এত বোকামি করি মাঝে মাঝে। আরে না, ঠিক আছে, আমি তো খেয়েছিলাম বাসায় রাতের খাবার। মেহের খেয়েছে কিনা জানি না, তাকে দিয়েছেন ভাবি? দুষ্টু একটা হাসি দিয়ে বৃষ্টি বলে, মেহেরিকা থেকে মেহের, কি ব্যাপার ভাইয়া? কি ব্যাপার হবে ভাবি? কোনো ব্যাপার না, মেহেরিকা নামটা বড়, তাই আর কি। আচ্ছা বুঝলাম, দিচ্ছি, আপনারাও খেয়ে নেন। বৃষ্টি চলে যাওয়ার পরে সিরাজ বলে ওঠে, আদি, পেয়েছি আইডিয়া। কি? তুই তোর বউ নিয়ে বাসায় উঠ। মানে? মাথা ঠিক আছে তোর? বউ কোথায় পেলি? আরে বেটা, নকল বউ। আমি না কিচ্ছু বুঝছি না, কি বলছিস তুই? তুই বাসায় ফিরলেই তোকে সানিয়ার সাথে বিয়ে করিয়ে দিবি, তাই তো? কিন্তু তুই যদি বউ নিয়ে যাস, তোকে তো কি করে বিয়ে দেবে বস? সিরাজের কথাগুলো বুঝতে আদির 15 সেকেন্ড সময় লাগে। হাস্যজ্জ্বল মুখ নিয়ে সিরাজের দিকে তাকিয়ে বলে,
দারুণ আইডিয়া দোস্ত, দারুণ আইডিয়া। জানতাম পছন্দ হবে। কিন্তু নকল বউ কোথায় পাবে ভেবে আদির মুখটা ফ্যাকাশে হয়ে যায়। মুখটা এমন হলো কেন তোর? বউ বাবু কই? এই ব্যাপার, বউ তো ঘরেই আছে দোস্ত। তোর বউ? ধুর শালা। তোকে? মেহেরিকা। মেয়ের? সে। কিন্তু তিনি রাজি হবেন নাকি? কেন হবেন না? বিপদে পড়েছে, যাওয়ার কোনো জায়গা নেই। বান্ধবীর বাসায় উঠলেও কতদিন থাকবে সেখানে? কিন্তু তিনি আমাকে সাহায্য করবেন কেন? টাকার বিনিময়ে। মোটা অঙ্কের টাকা দিবি বলবি, কিছুদিন তোর বউ সেজে অভিনয় করার জন্য। এই সময় তার টাকা খুব প্রয়োজন। আমি শিওর রাজি হবেন। যদি না হয়? আগে ভাগে এত কথা বলিস কেন তুই? নাস্তা খেয়ে যা, কথা বলে আয় মেহেরিকার সাথে, কি বলে দেখ। তোমার জন্য আজ আমার ছেলে ঘর ছাড়া, সানিয়া আর এরশাদ তোমার কাছে আপন হয়ে গেল। ছেলের ইচ্ছা অনিচ্ছা কিচ্ছু দেখলে না তুমি? কেমন বাবা তুমি? এক নাগাড়ে স্ত্রীর বকবকানি শুনতে শুনতে কান ঝালাফালা হয়ে যায় আমজাদ চৌধুরীর। অনেকক্ষণ চুপ থাকলেও এক পর্যায়ে মুখ খুলেন তিনি। থামো তো, তখন থেকে প্যান প্যান করে আমার মাথাটা খাচ্ছ তুমি। আমি তোমার মাথা খাচ্ছি? তুমি যে আমার ছেলেটাকে বাড়ি ছাড়া করলে। আমি কাউকে বাড়ি ছাড়া করিনি। যে গিয়েছে সে নিজ ইচ্ছেই গিয়েছে। তাকে আমি ফিরে আসতেও বলেছি। ফিরলে সানিয়ার সাথে বিয়ে করিয়ে দিবে বলছো, এটা বলার কি খুব দরকার ছিল? পরে না হয় বুঝিয়ে। যা বুঝানোর বুঝিয়েছি, আর কিছু বুঝানোর নেই। আর হ্যাঁ, আমি এক কথার মানুষ, সামনে একটা পেছনে একটা আমি বলি না। যা বলার সোজাসুজিভাবে বলি। তোমার ছেলে সানিয়াকে বিয়ে করবে বললেই বাসে আসতে পারবে। সালেহা চৌধুরীকে চুপ থাকতে দেখে আমজাদ চৌধুরী বলেন, চলে আসবে আদি, না এসে কোথায় যাবে? কয়েকটা দিন ধৈর্য ধরো। আমি এরশাদকে ফোন করে সবটা জানাই, সানিয়াকে এখন কিছু না জানাতে বলি। আদি পালিয়েছে বলবে তুমি ওনাকে? বলবো, তার জানা দরকার। ঠিক আছে, তুমি যা ভালো বুঝো। বিছানার মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে মেহরিকা। দুইটা ফোন নাম্বার তার মনে রয়েছে, একটা বাবার আর একটা রাজীবের। ছোটবেলা থেকে বাবাই মেহরিকার আদর্শ ছিল। মা মারা যাওয়ার পর তাদের দুই বোনের কথা ভেবে তিনি আর বিয়ে করতে চাননি। মেহরিকা যখন বয়স হলো তখন তার মা মারা যান ক্যান্সারে। তার ছোট বোনের বয়স 14। তাদের দুই বোনের বিয়ের পর বাবা একেবারে একা হয়ে যাবে ভেবে বাবাকে সে নিজে আরেকটি বিয়ে করার জন্য রাজি করেছিল, যেটি তার জীবনে ভুল সিদ্ধান্তের মাঝে একটি ছিল। কেননা যে বাবা মেহেরিকার কথা ছাড়া কোনো কিছুই করত না, সে বাবা নতুন বউয়ের কথা শুনে তার এমন একটা লোকের সাথে বিয়ে দিতে চেয়েছিল যে লোকের কিনা অন্য একটি বউ আছে। তার একটা কথাও তার বাবা শুনতে চাননি। আর রাজীব তার সাথে কি করে এমন করতে পারলো? খুব তো বলতো যাই হোক না কেন কখনো ছেড়ে যাবে না। আর এখন না, আর ভাবতে পারছে না সে। এসব কথা মনে হলেই পৃথিবীর সব কিছুই তার কাছে এলোমেলো লাগে। নিজের জীবনের প্রতি মায়া কমে যায় তার। বাবা, ছোট বোন মুনিয়া, রাজীব, তাদের ছাড়া কিভাবে থাকবে সে? অনেক বেশি মনে পড়ছে মেহেরিকার তাদের কথা। একটা দুর্ঘটনা তার জীবনটা এলোমেলো করে দিল পুরো। নাস্তা সেরে আদি এগোতে থাকে মেহেরিকার রুমের দিকে। তিনি কি রাজি হবেন আদির প্রস্তাবে? যে মেয়ে তিনি, মনে তো হয় না হবেন, তবুও একবার চেষ্টা তো করাই যায়। মেহেরিকার রুমের সামনে গিয়ে ভাবতে থাকে আদি দরজায় কড়া নাড়বে নাকি নাড়বে না। তিনি কি মাইন্ড করবেন? ভুল বুঝবেন ওকে? বুঝলে বুঝবে, এত ভাবার কি আছে? বাইরের একটা মেয়ে, সাহায্য করলে করবে, না করলে নাই, এত ভাবার কিছু নেই। আর না ভেবে দরজায় কড়া নাড়ে আদি। দরজায় কড়া নাড়ার শব্দ শুনে স্বাভাবিকভাবে বসে মেহেরিকা উচ্চ শব্দে প্রশ্ন করে, কে? আমি আদি, আসবো? জি আসুন। আদি ভেতরে এসে আবারও খাটের পাশে থাকা চেয়ারটায় বসে। মেহেরিকার দিকে তাকিয়ে লক্ষ্য করে তার মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। কেন যেন এমন ফ্যাকাশে মুখটাই তাকে মানাচ্ছে না। এই মুখে হাসি লেগে থাকলে বেশি ভালো লাগে। কিছু বলবেন? মেহেরিকার প্রশ্নে ঘোর কাটে আদির। তার চোখের দিকে তাকিয়ে বলে, মন খারাপ আপনার? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মেহেরিকা, বলে, না। মুখটা এমন ফ্যাকাশে লাগছে কেন? শরীর খারাপ হয়তো তাই। খুব বেশি খারাপ লাগছে কি? তেমন কিছু না। নাস্তা করেছেন? কাল রাতে খেয়েছেন কিনা জিজ্ঞাসা করিনি কেউ, আসলে সব হঠাৎ হয়েছে তো। আমার খিদে ছিল না কাল, আজ সকালে খিদে পেয়েছিল, তাই বৃষ্টি আপু যখন আমায় পরোটা দিয়েছেন 3টা পরোটা খেয়ে ফেলেছি আমি। বাহ, ভালোই তো। আপনি খেয়েছেন? খেয়েছি। আচ্ছা, আপনাকে দেখে তো মনে হয় আমার চেয়ে অনেক ছোট। হবে হয়তো।
পড়াশোনা করেন? অনার্স তৃতীয় বর্ষে ঈদগাহ ফরিদ আহমেদ কলেজে পড়ি। আপনি? আমি ঢাকায় একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এমবিএ শেষ করেছি। আপনার বাসা কোথায়? এখানে কাছেই। ও না, আমি ভেবেছি আমি যেমন ঈদগাহ থেকে পালিয়ে এসেছি, আপনিও দূর থেকে এসেছেন হয়তো। না, এই ফাতে ঘোনাতে আমার বাসা। ঢাকায় পড়াশোনা করেছি। আচ্ছা। কিছুক্ষণ চুপ থেকে আদি বলে ওঠে, একটা কথা ছিল, বলবো? জি বলুন। আসলে একটা সাহায্য লাগবে। আমার কাছে? হুম। আপনি আমায় হেল্প করেছেন, এখন আমি যদি আপনার জন্য কিছু করতে পারি ধন্য হব। বলুন না কি? মেহেরিকার কথায় আশ্বাস পেলেও আদির কথাটি বলতে মন সায় দিচ্ছে না। সাহস যা জোগাড় করে সে এসেছিল, মেহেরিকাকে দেখে সব উধাও হয়ে গিয়েছে। আদিকে চুপ থাকতে দেখে মেহেরিকা বলে ওঠে, কি হলো বলুন। আমতা আমতা করে আদি বলে। আমার বউ হবেন আপনি? আদির বলা কথায় চমকে যায় মেহেরিকা। এতক্ষণ এই ছেলেকে তার ভালোই মনে হয়েছে, আর এখন দাঁতে দাঁত চেপে মেহেরিকা বলে ওঠে। কি বলছেন কি আপনি? জিভে কামড় দিয়ে আদি বলে। সরি, নকল বউ। ভ্রজোড়া কুচকে মেহেরিকা বলে। মানে? আসলে আজ বাবা আমাকে জানিয়ে দিয়েছেন আমি বাসায় ফিরলেই ওই সানিয়া মেয়েটার সাথে আমার বিয়ে করিয়ে দিবেন। কিন্তু আমি যদি একটা বউ নিয়ে যাই তাহলে আমাকে আর বিয়ে কি করে দেবেন? তাই বলছিলাম যে। আমি যেন আপনার বউ সেজে আপনার বাড়িতে যাই? জি জি, তার জন্য আমি আপনাকে মোটা অঙ্কের টাকাও দেব। চোখ জোড়া বন্ধ করে লম্বা একটা নিঃশ্বাস ফেলে মেহেরিকা বলে। আমাকে কি আপনার ফালতু মেয়ে মনে হয়? অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আদি বলে। এমন কেন বলছেন? টাকার লোভ দেখিয়ে আপনি আমাকে আপনার বউ সাজার অভিনয় করতে বলছেন? আপনাদের মতো ছেলেদের মতলব আমি বুঝি না ভেবেছেন? হ্যাঁ। মেহেরিকার কথাটি আদির একদমই পছন্দ হয়নি। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে সে বলে ওঠে। দেখুন, আমাকে নিয়ে বাজে কথা বলবেন না। মতলব আছে আমার, নিজের মতলবেই নিতে চাইছি আপনাকে। আপনাকে নিয়ে কোনো মতলব নেই, আর কোনো লোভ দেখাচ্ছি না আমি। বান্ধবীর বাসায় গেলেও কতদিন থাকতে পারবেন আপনি ওখানে ফ্রিতে? 1 সপ্তাহ, বেশি হলে 1 মাস। তারপর কি করবেন ভেবেছেন কিছু? ভাবেননি? এসব ভেবেই আপনাকে প্রস্তাবটা দেয়া। আমার কাছে মোটা অঙ্কের টাকা পেলে ওই টাকা নিয়ে বান্ধবীর বাসায় উঠতে পারবেন। আর আপনি কিনা আমাকে উল্টো কথা শোনালেন। এই সাহায্যের দাম দিলেন আপনি আমাকে। মেহেরিকা খেয়াল করে রাগে আদির চোখ নাক লাল হয়ে আছে। কথাগুলো বলার সময় ঠোঁট কাঁপছে তার। ইস, সে এতটা কড়াভাবে কথাগুলো না শোনালেও পারতো আদিকে। আদি খারাপ কিছু বলেনি তো। আসলেই তো, কতদিন রাখবে তার বান্ধবী তাকে? কিছু টাকা পেলে তার উপকারী হবে। বিছানা ছেড়ে আদির পাশে গিয়ে মেহেরিকা বলে। সরি। আদির কাছ থেকে কোনো সাড়া না পেয়ে মেহেরিকা বলে। আমি সরি তো, এই যে কানে ধরলাম। বাচ্চার মতো মেহেরিকার কান ধরা দেখে আদি ফিক করে হেসে দেয়। আদির মুখে হাসি দেখে সে বলে। আমি রাজি আপনার নকল বউ হতে। বাসায় ঝামেলা চলছে, তোমাকে বলেছি না আমি? এই অবস্থায় আমি কিছুতেই বের হতে পারবো না। তুমি আর ফোন দিবে না আমায়। রাখছি এখন আমি। বফের সাথে কথা বলছিল দিবা। একে তো বাসায় ঝামেলা, তার উপর বফের ঝামেলা। উফ, অসহ্য। ববকে বলেছে সে অন্য আরেকদিন দেখা করবে। না, তার আজই দেখা করতে হবে। কেন? তার কথাই কেন সব করতে হবে? না, আজ সে কিছুতেই যাবে না দেখা করার জন্য। আসবো দিবা? বড়ভাবে মিলির ডাকে ঘোর কাটে দিবার। মুখে হাসি এনে বলে। আর আমি আসো না। ভেতরে এসে দিবার পাশে মিলি বসে বলে। আমি তো ভেবেছিলাম তুমি পালাবে বাসা ছেড়ে, এখন দেখছি আদি পালালো। মানে আমি কেন পালাবো ভাবি? ইদানিং তোমার মতিগতি আমার ভালো লাগছে না। প্রেম করছো তাই না তুমি? ভাবির কথা শুনে ঢোক গিলে দিবা বলে। কি যে বলো না ভাবি, এমন কিছুই নয়। এমন কিছু না হলেই ভালো। তোমার বড় ভাইয়া তোমার জন্য ভালো একটা পাত্র দেখছে। আমি এখন বিয়ে করবো না ভাবি, সবে মাত্র এইচএসসি দিয়েছে। দেখতে তো সমস্যা নেই, যখন করবে করো। আমরা শুধু চাই আদির মতো তোমাকে যেন ঘর ছাড়া হতে না হয়। আরেকটা রাত পেরিয়ে সকাল চলে আসে। মেহেরিকা আজ আবার তার বিয়ে লেহেঙ্গা পরেছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে মেহেরিকা। আজ তার কোনো ভয় নেই, তবে আফসোস রয়েছে প্রচুর। রাজীবের সাথে এমন বউ সাজে বিয়ের পিঁড়িতে বসার জন্য 3 বছর ধরে স্বপ্ন দেখেছে সে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। একবার বয়স্ক লোকের জন্য বউ সাজে সাজতে হয়েছে তাকে, আর আজ নকল বউ হওয়ার জন্য। হলো তোমার? বৃষ্টির কড়া প্রশ্নে মুচকি হেসে জবাব দেয় মেহেরিকা। আপু।
মেহেরিকার দিকে একটা গয়নার বক্স এগিয়ে দিয়ে বৃষ্টি বলে, নাও, এসব পরে নাও। কি আপু? পোশাক ছাড়া আর কিছু তো ছিল না। পাথরের সেট এনেছি তোমার জন্য। যদি সামর্থ্য থাকতো সোনার গয়না দিয়ে সাজিয়ে দিতাম তোমায়। বৃষ্টির হাত থেকে বক্সটা নিয়ে ড্রেসিং টেবিলের উপর রেখে বৃষ্টি দুহাত ধরে মেহেরিকা বলে, তোমরা যা করেছো আমার জন্য কখনো ভুলবো না আমি আপু। 2টা দিনেই আপন করে নিয়েছো আমায়। অনেক মিস করবো আমি তোমাদের। আর তোমার এই উপহারটা অনেক যত্ন করে রাখবো আমি। হ্যাঁ, ঠিক আছে। এবার বলো তোমার জন্য কি করতে পারি আমি? দোয়া করো একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারি মতো। তুমি কি প্রেগনেন্ট আপু? হুম। ওয়াও, দোয়া মানে? আমি অনেক অনেক দোয়া করব। আন্টি, আন্টি। কোনো মেয়ের গলার আওয়াজ শুনে ড্রয়িং রুমে আসে সালেহা চৌধুরী, কিন্তু এত সকালে সানিয়াকে দেখে তার মুখটা মলিন হয়ে যায়। এখন আদি কোথায় জানতে চাইলে কি বলবে তাকে? সানিয়া দৌড়ে এসে সালেহা চৌধুরীকে জড়িয়ে ধরে বলে, আন্টি, আন্টি, আমি যে কি খুশি বলতে পারবো না। কেন? সালেহা চৌধুরীর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বলে সানিয়া, আমি তোমার ঘরের বউ হতে পারবো আন্টি। খুশির কথা না বলো। আজ তো আমাদের আকদ হওয়ার কথা ছিল, বাট আব্বু বলল যে একেবারে ধুমধাম করে বিয়ে হবে আমাদের। এরশাদ ভাই বলছে এমন। তাই ভাবলাম আজ আমি আদির সাথে বাইরে কোথাও থেকে ঘুরে আসি। ওকে সারপ্রাইজ দিব বলে সকাল 8টায় চলে এসেছি। ভালো করেছিস মা, কিন্তু কি? আদি তো বাসায় নেই। বাসায় নেই মানে? এত সকালে কোথায় গিয়েছে? কাল রাতেই একটা বন্ধুর বাসায় গিয়েছে, ওখানে থাকবে বলছিল রাতে। ও, তাহলে আমি ওকে একটা ফোন দেই, চলে আসতে বলি। থাক না আজ। না আন্টি, আমি আজই ওর সাথে লং ড্রাইভে যাব। দাঁড়াও, ফোন দেই আদিকে। ব্যাগ থেকে মোবাইল বের করে ডায়াল করে আদির নাম্বারে সানিয়া, কিন্তু ফোন বন্ধ শুনে মন খারাপ হয়ে যায়। হতাশ হয়ে সালেহা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, বন্ধ ফোন। সালেহা চৌধুরী খুশি হন কথাটি শুনে। আদি যে পালিয়েছে এটা সানিয়ার অজানা থাকতে হবে, না হলে মেয়েটার মন ছোট হয়ে যাবে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সালেহা চৌধুরী বলেন, তুই আমাদের সাথে সময় কাটা আজ, আদির সাথে না হয় আরেকদিন যাবি। আইডিয়াটা মন্দ না আন্টি, ঠিক আছে। ড্রয়িং রুমে পায়চারি করছে আদি। বউ নিয়ে বাসায় যাওয়ার পর কি হবে ভেবে হাত পা কাঁপছে তার। বাবা কিভাবে নিবে ব্যাপারটা? আর সানিয়া কোনো ঝামেলা করবে না তো? উফ, এত চাপ নিয়ে কি বাঁচা যায়? শুনছেন? মেয়েলি কণ্ঠ শুনে পেছনে ফিরেই চমকে যায় আদি। সেই লেহেঙ্গা পরিহিত মেহের, তবে আজ অন্যরকম সুন্দর লাগছে তাকে। ইচ্ছে করছে অপলক দৃষ্টিতে এভাবে অনন্তকাল তাকিয়ে থাকতে। এত সুন্দরী, এত মায়াবী কেন এই মেহের নামক মেয়েটা? এই যে মেহেরিকার ডাকে ঘোর কাটে আদির। মৃদু হাসি দিয়ে বলে, জি বলেন। আমরা কখন রওনা হব? এই তো এক্ষুনি। আচ্ছা। এতক্ষণ নানা রকম চিন্তায় আদির মন অস্থির থাকলেও মেহেরিকাকে দেখে তার ভয় কেটে যায়। মনে হচ্ছে এই মেয়েটা পাশে থাকলে সে সব বিপদ সহজেই কাটাতে পারবে। কেন এত ভালো লাগা কাজ করছে তার এই 2 দিনের পরিচিত এই মেয়ের জন্য? সিরাজ আর বৃষ্টিকে বিদায় দিয়ে আদিরা বেরিয়ে পড়ে চৌধুরী ভবনের উদ্দেশ্যে। সানিয়া নামক আপদটিকে আদির জীবন থেকে দূরে সরানোর জন্য শুরু হবে আজ থেকে নতুন নাটক। তোর ভাইয়া আমাকে নিয়ে কিছু বলেছে তোকে? সানিয়ার কথায় হাসি পায় দিবার। বলেছে তো, তুমি একটা টাঙ্কিবাজ মেয়ে, তোমার মতো মেয়েকে ভাইয়া বিয়ে করবে না। মনে মনে কথাগুলো বললেও বাইরে কিছু প্রকাশ না করে দিবা বলে, না, আমাকে কিছু বলেনি। ওহ, আমি লজ্জায় ওকে ফোন দেইনি। ভেবেছি আকদের পর কথা হবে, কিন্তু বাবা বলল বিয়ে আরও কিছুদিন পরে হবে। এতদিন অপেক্ষা করা কি সম্ভব? তাই আজই চলে এসেছিলাম। কিন্তু দেখ, আমার ভাগ্যটাই খারাপ। তোর ভাই তার বন্ধুর বাসায় গিয়েছে, ফোনটাও অফ। আচ্ছা, কি? যার বাসায় গিয়েছে তার ফোন নাম্বার আছে তোদের কাছে? না, আপনি নেই। উফ, এত মিস করছি তোর ভাইকে। কিছুক্ষণ চুপ থেকে সানিয়া আবার বলে, জানিস দিবা, আমার লাইফটায় আমি অনেক ছেলের সাথে সম্পর্ক করেছি।
মজা করেছি অনেকের সাথে, কিন্তু আদিকে কখনো প্রেমে ফেলানোর চেষ্টাও করিনি। কেন জানিস, তোর ভাইটা একদম বাচ্চা স্বভাবের একটা ছেলে। প্রেম টেম বুঝতো কি না সন্দেহ। আমি সব সময় ডাউট আবুল মার্কা ছেলেদের সাথে প্রেম করেছি। অনেকে তো জীবনও উৎসর্গ করতে রাজি ছিল, কিন্তু আমি তাদের ইমোশন নিয়ে খেলেছি। কেন এমন করতে আপি? মজা পেতাম, কিন্তু এখন বুঝেছি আমি ভুল ছিলাম। কিভাবে বুঝলে? আদির জন্য আদির এক বন্ধুর সাথে আমার সম্পর্ক ছিল, তাকেও ঠকিয়েছি আমি। ছেলেটা অনেক কষ্ট পেয়েছিল। তার সাথে ব্রেকআপের পর হঠাৎ একদিন আদি এসে আমাকে একটা থাপ্পড় মারে, ডান গালে। কি? ভাইয়ের থাপ্পড় মেরেছে তোমায়? ওই থাপ্পড় খেয়েই আমি তোর ভাইয়ের প্রেমে পড়েছি। কি বলো? থাপ্পড় খেয়ে প্রেমে পড়েছো? হাস হাস, কিন্তু এটাই সত্যি। থাপ্পড় খেয়ে প্রেমে পড়ার কারণ কি? ওই থাপ্পড়টা খেয়ে আমার আক্কেল খুলেছে। থাপ্পড় মেরে তোর ভাই আমাকে বলেছিল, যেই দিন কাউকে ভালোবাসবে কিন্তু পাবে না, সেই দিন বুঝবে তুমি আমার বন্ধুর মতো কষ্ট পাবে। সেই দিনের পর থেকে আমি ভেবেছি, অনেক ভেবেছি, আসলে আমি ভুল ছিলাম। মজা করতে করতে মানুষের মন নিয়ে খেলেছি আমি। সেই দিন আদি আরো বলেছিল, আমি যদি ভালো হয়ে যাই, কোনো ভালো ছেলে আমার জীবন সঙ্গী হিসাবে পাবো আমি। আর তাই নিজেকে পরিবর্তন করেছি আমি। আদির কথাগুলোতে আমি ওকে ভালোবেসেছি। ওকে নিজে বলতে পারিনি। আব্বু আমাকে যখন বিয়ের কথা বলল, তখন আমি আদির কথা বলি। আব্বুকে বলেছিলাম আমজাদ আঙ্কেলের সাথে কথা বলার জন্য। ও যদি রাজি থাকে তাহলে বিয়ের কথা আগাতে। আদি যে রাজি হবে ভাবতেই পারিনি আমি। ভাই রাজি হয়েছে? তোমার আব্বু বলেছে তোমাকে? আমি অনেক খুশি দিবা, অনেক খুশি। আদির পছন্দ মতো চলবো এখন থেকে। কাল মার্কেটে থেকে সালোয়ার কামিজ শাড়ি কিনে এনেছি। আদির এইসব জিন্স টপ পছন্দ না, তাই। খুশিতে সানিয়া বকবক করে চলেছে। সানিয়ার জন্য দিবার অনেক খারাপ লাগছে। সানিয়া বদলে গিয়েছে। সে বদলে গিয়েছে জানলে আদিকে মেনে নিবে তাকে? হয়তো নিবে। যেভাবে হোক আদিকে জানাতে হবে সানিয়ার কথা। কি ব্যাপার, আজ কাজে যাবে না তুমি? স্ত্রীর কথায় হাতের মোবাইলটা বিছানার এক পাশে রেখে সিরাজ বলে, না, যাব না। সিরাজের পাশে বৃষ্টি বর্ষে বলে, কেন শুনি? আজ আমার বউটাকে নিয়ে বাইরে কোথাও যাওয়ার ইচ্ছে আছে। আর কিছুদিন পর থেকে সে তো বের হতে পারবে না। কেন পারবে না? বারে, বড় পেট নিয়ে কি করে বের হবে? হ্যাঁ। বলো, কোথায় যাবে? ইস, কি? সকালে কথাটা বললে আদি ভাই আর মেহেরিকাকে যেতে দিতাম না, ওদের সাথে নিয়ে ঘুরতাম। কত মজা হতো, তাই না? তা হতো, তখন মাথায় আসেনি। আরে যাওয়া যাবে, ওদের সাথেও কোনো একদিন। আছেই তো। যেভাবে বলছো যেন সত্যি সত্যি জামাই বউ ওরা। তাই তো। তাহলে মনে হচ্ছে আরো আগেই ওদের সাথে ঘুরতে যেতে পারবে। কেন? সানিয়ার থেকে মুক্তি পেলেও আদির বাবা এত সহজে মেনে নেবে কিনা সন্দেহ। এসব দেখো, আদি আর মেহেরিকাকে নাকি আবার আমাদের বাসায় আসতে হয়। আদির রুমে আসে সানিয়া। চোখ বুলিয়ে দেখছে সে রুমটা। বড় একটা রুম, দেওয়ালে হালকা গোলাপি রং করা। রুমের মাঝখানে বড় একটা খাট, তার পাশেই একটা ছোট্ট টেবিল আছে, একটা ওয়ার্ড্রোব, একটা কম্পিউটার টেবিল, একটা পড়ার টেবিল, একটা বুকশেলফ, দেওয়াল ঘেঁষে সোফা সেট, সব মিলিয়ে রুমটা বেশ সাজানো গোছানো। এই রুমটা কিছুদিন পর থেকেই তারও হবে ভেবে মনির মাঝে একটা ভালো লাগা কাজ করছে। টেবিলে চোখ পড়তেই সানিয়া দেখতে পায় একটা ফটো ফ্রেম, যেটায় আদির ছবি রয়েছে। কাছে গিয়ে ফ্রেমটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখতে থাকে সানিয়া। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ছবির দিকে তাকিয়ে বলতে থাকে, আর জানিস এই যে ফোনটা অফ কেন? বিয়ে করবে বলতে পেরেছে, কিন্তু আমার সাথে কথা বলতে পারছে না। এ কেমন কথা? আমি মেয়ে বলে লজ্জায় বলিনি, কিন্তু তুমি খুব 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 পচা। তুমি কতগুলো মিস করেছি তোমায় জানো। ভেবেছিলাম আজ সময় কাটাবো তোমার সাথে। কিছুক্ষণ চুপ থেকে ছলো ছলো চোখে আবারও বলতে শুরু করে সানিয়া,
আমার সব ভুল ভুলে গিয়ে আমাকে তোমার জীবনে ঠাঁই দিচ্ছ তুমি আদি। তুমি এত ভালো কেন আদি? আমি কি সত্যিই তোমাকে পাওয়ার মতো যোগ্য? উফ, কত কথা জমে আছে বলার জন্য, কত প্রশ্ন আছে করার জন্য, কিন্তু তোমার কোনো খবরই নেই। চোখের কোণে আসা পানি হাতের এক আঙ্গুল দিয়ে মুছে নেয় সানিয়া। আদির ছবিটা একটা চুমু খেয়ে নিজের বুকের মাঝে জড়িয়ে রাখে সে। এতক্ষণ দরজার পাশে দাঁড়িয়ে সবটা দেখেছে দিবা। সানিয়ার এত পরিবর্তন দেখে অবাক সে। সানিয়ার মনটা খারাপ আপাতত। তাকে নিয়ে বাইরে কোথাও থেকে ঘুরে আসা যায়, তাতে যদি মনটা ভালো হয়। সানিয়া আপনি? দিবার ডাকে সানিয়া বুক থেকে আদির ছবি সরিয়ে তাড়াতাড়ি টেবিলের উপর রাখতে রাখতে বলে, আমি আসলে থাক থাক, আমি কিছু দেখিনি। আপনি চলো, আমরা বাইরে কোথাও থেকে ঘুরে আসি। এখন ঠিক আছে চলো। আমি ছটপট রেডি হয়ে আসি। তুমি তো রেডি আছো? ঠিক আছে যা। আরিফ অফিসে চলে গেলে বড্ড একা লাগে মিলির। অফিসের সব কাজ আরিফকেই সামলাতে হয়। মাঝে মাঝে এমন হয় যে সকাল 7টায় গিয়ে রাত 1টায় আসে সে। আজও সকাল সকাল চলে গিয়েছে সে। একা মানুষ আর কত সামলাবে। কখন যে ভালো করে আরিফের সাথে সময় কাটিয়েছিল সে মনেই পড়ে না। প্রেমের বিয়ে তাদের, অথচ কেউ দেখলে বলবে না সেটা। ইস, আগের দিনগুলি যদি ফিরে পাওয়া যেত মন্দ হতো না। এসব ভেবে হতাশ মনে নিজের রুমে বসে থাকে মিলি। দিবা তৈরি হয়ে এসে সালেহা চৌধুরীকে বলে সানিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে। 20 মিনিট পর চৌধুরী বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আদি আর মেহেরিকা। নাটক হলেও তাদের জীবনে নতুন মোড় আজ। সুন্দর একটা বাড়ি, ঠিক যেন বাংলো বাড়ি, যেমনটা ভিডিওতে দেখতো সে। এমন একটা বাড়ির বউ হয়ে সে আসবে কল্পনাও করেনি। ও বউ না, নকল বউ। এসব ভেবে আনমনে হেসে ওঠে মেহেরিকা। এই যে আদির ডাকে তার দিকে তাকিয়ে মেহেরিকা বলে, কি যে? মুচকি হেসে আদি বলে, কি কি শিখিয়ে দিয়েছিলাম মনে আছে? আছে। ঠিক মতো পারবেন তো নাটক করতে? আমি তো পারবো, কিন্তু মনে হচ্ছে তুমি পারবে না। মানে? মানে আমাদের তুমি করে কথা বলা ছিল না, ভুলে গিয়েছো? ও হ্যাঁ। কি মনে হয় পারবো? পারো। ইরশাদ ভাইকে জানিয়েছো সব? স্ত্রীর কথায় মাথা নেড়ে জবাব দেয় আমজাদ চৌধুরী। কি বলছেন উনি? সানিয়া যাতে কিছু না জানে, আদি ফিরলে তাকে বোঝাতে। সানিয়া কোথায় এখন? দিবার সাথে বাইরে গিয়েছে। মেয়েটা বড্ড মিশুক, তাই না? নিজের রুম থেকে বের হয়ে হাঁটাহাঁটি করছে মিলি। ড্রয়িং রুমে শ্বশুর শাশুড়িকে বসে থাকতে দেখে মিলি এসে তাদের পাশে সোফায় বসতে বসতে বলে, সানিয়া যে মেয়ে, আদি তার ভয়ে পালিয়েছে জানলে লঙ্কা কাণ্ড বাঁধাবে। গম্ভীর মুখে আমজাদ চৌধুরী বলেন, সানিয়া কেমন মেয়ে তোমার আর না বললেও চলবে। আর আদি পালিয়েছে? আদি পালিয়েছে এসব সারাক্ষণ না বললে হয় না তোমার? সানিয়া শুনুক এটা চাও তুমি? সানিয়া তো এখানে নেই বাবা। দেয়ালেরও কান আছে। তাই? তাহলে নাকও থাকার কথা, কিন্তু দেখি না কেন বাবা? মিলির কথায় প্রচন্ড রাগ লাগলেও নিজের রাগ সংযত করেন আমজাদ চৌধুরী। মিলির স্বভাব তার অজানা নয়। কখন কি বলতে হয় জানে না, কখন কি করতে হয় বুঝে না। তার ছেলে যে কেন একটা বোকা মেয়ে বিয়ে করে নিয়ে এসেছে বুঝেন না তিনি। মা? দরজার পাশ থেকে মা ডাক শব্দ আসতেই চমকে যান সালেহা চৌধুরী। সোফা ছেড়ে উঠে দরজার পাশে গিয়ে আরো চমকে যান তিনি। যতটা না খুশি হয়েছেন নিজের ছেলেকে দেখে, ততটা চিন্তায় পড়ে গিয়েছেন ছেলের পাশে বউ সাজে একটি মেয়ে দেখে। এই কে তুমি? কথাটি বলে তাদের সামনে এগিয়ে আসে মিলি। মেহেরিকার খুব কাছে গিয়ে জিজ্ঞেস করে, কে তুমি? এমন সাজে এখানে কেন? মেহেরিকাকে চুপ থাকতে দেখে সালেহা চৌধুরী আদির উদ্দেশ্যে বলেন, আদি কে এটা? দূরে বসে থাকা বাবার দিকে তাকিয়ে আদি বলে, ও মেহেরিকা, আমার স্ত্রী। পরিবেশটা থমথমে হয়ে যায়, কারো মুখে কোনো কথা নেই। মিলিয়া সালেহা চৌধুরী তাকিয়ে আছেন মেহেরিকার দিকে, কিন্তু আমজাদ চৌধুরী তার চোখে চশমা ঠিক করে টেবিলের উপরে থাকা পত্রিকাটা নিয়ে পড়া শুরু করেন। চারিদিকে চোখ বুলিয়ে দেখতে থাকে মেহেরিকা। বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরেও ততটা সুন্দর বাড়িটা। আসবাবপত্রগুলো বাড়ির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। মেহেরিকার কাঁধে হাত রেখে আদি বলে,
মেহের উনি আমার মা, আর পাশে দাঁড়ানো আমার ভাবি। দূরে যাকে দেখছো তিনি আমার বাবা। মেহেরিকা মৃদু একটা হাসি দিয়ে সালেহা চৌধুরীর কাছে গিয়ে পায়ে ধরে সালাম করে তাকে বলে, মা ভালো আছেন? এত মিষ্টি কোনো মেয়ের কণ্ঠ হতে পারে? মন ভরে যাওয়ার মতো কণ্ঠ, আর দেখতেও একদম একটা পরী। মৃদু হাসিটাও কত মায়াবী। এটা কি সত্যি তার ছেলের বউ? মা মেহেরিকার ডাকে ঘোর কাটে সালেহা চৌধুরীর। মুচকি হেসে বলেন। এ পর্যায়ে আমজাদ চৌধুরী দাঁড়িয়ে কথা বলে ওঠেন। দাঁড়া আদি। বাবাকে কথা বলতে শুনে গলা শুকিয়ে যায় আদির। এই প্ল্যানটাও কি কাজ হবে না? তাকে কি আবারও ঘর ছাড়া হতে হবে? নিজের জায়গায় দাঁড়িয়ে আমজাদ চৌধুরী বলেন, এই মেয়েটা তোর স্ত্রী? কখন বিয়ে করলি শুনি? কাল। ও তাই, এতদিন কোথায় ছিল এই মেয়ে? শ্বশুরের কথা শুনে মিলি বলে ওঠে, আরে বাবা কই থাকবে, পাশেই ছিল। আপনি আদির সাথে সানিয়ার বিয়ে দিতে চাইছিলেন, বলেছিলেন বাসায় ফিরলে সানিয়ার সাথে বিয়ে করিয়ে দিবেন। তাই আর কি, বেচারা এতদিনের গোপন প্রেমিকাকে বিয়ে করে নিয়ে এসেছে ঘর ছাড়া না হওয়ার জন্য। ভাবির কথা শুনে বাবার দিকে তাকিয়ে আদি বলে, বাবা, ভাবি যা আইডিয়া করেছে সব সত্যি। কিছুক্ষণ চুপ থেকে নিজের রাগ সংযত করে আমজাদ চৌধুরী বলেন, ভালো তো ভালোই। এখন এক কাজ কর, যেখান থেকে এই মেয়েকে নিয়ে এসেছিস তাকে রেখে আয়। মাথা নিচু করে আদি জবাব দেয়, সম্ভব না বাবা। ও তাই, তাহলে তাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যা, আর কখনো যেন তোকে আমার বাড়ির আশেপাশে না দেখি। যে ভয়টা পেয়েছিল সেটাই হলো। এত প্ল্যান সব ভেস্তে যাবে। আদিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আমজাদ চৌধুরী বলেন, দাঁড়িয়ে আছিস কেন? কথা কানে যায় না? সালেহা চৌধুরী স্বামীর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলেন, অনেক বলছো তুমি। আর না, আজ যদি আদিকে বাড়ি ছাড়তে হয় আমিও তার সাথে চলে যাব। অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আমজাদ চৌধুরী বলেন, সালেহা। এত অবাক হওয়ার কিছু নেই। সালেহা, তোমার ছেলে অন্যায় করেছে। আমাদের না জানিয়ে সে বিয়ে করেছে, অথচ ওর অন্য একটা মেয়ের সাথে বিয়ে ঠিক ছিল। তার জন্য নতুন বউ নিয়ে বাড়ি ছাড়া হবে? হবে। ঠিক আছে, আমিও হব। ছেলেকে উদ্দেশ্য করে সালেহা চৌধুরী বলেন, চল আদি, আমিও তোদের সাথে যাব। না মা, এটা হয় না। মা, আপনি কেন যাবেন? যে দোষ করেছে সে যাক না। মিলির কথা শুনে রাগে কটমট করে সালেহা চৌধুরী বলেন, তুমি আপাতত চুপ থাকো। মিলিকে চুপ থাকতে দেখে তিনি বলেন, বাসার সবার খেয়াল রেখো, আমরা গেলাম। সালেহা চৌধুরী নিজের ছেলে ও তার বউ নিয়ে পা বাড়ায় সদর দরজার দিকে। আদির জন্য আজ তার মাকেও যে ঘর ছাড়া হতে হবে ভাবেনি। সবকিছু ঘোলাটে হয়ে গেল। এখন কোথায় যাবে তারা? এত বছরের সংসার ছেড়ে বাদও ছেলেটার জন্য সালেহা চৌধুরী চলে যেতে চাইবেন এমনটা ভাবেননি আমজাদ চৌধুরী। কোথাকার কোন মেয়েকে তার ছেলে বিয়ে করে নিয়ে এসছে? বন্ধু এরশাদকে কি জবাব দিবেন তিনি? এই মেয়েটাকে তিনি ছেলের বউ হিসেবে যেমন মেনে নিতে পারবেন না, তেমনি তার স্ত্রী সালেহা এই বাড়ি ছেড়ে চলে যাক এটাও তিনি মানতে পারবেন না। সালেহাকে আটকানোর জন্য হলেও আদিকে এই বাড়ি থেকে যেতে দিতে পারেন না তিনি। আর কিছু না ভেবে আমজাদ চৌধুরী উচ্চ শব্দে বলে ওঠেন, দাঁড়াও সবাই। আমজাদ চৌধুরীর ডাকে সকলে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। লম্বা একটা দম ফেলে আমজাদ চৌধুরী বলেন, ভেতরে যাও সবাই। সালেহার পাগলামির জন্য কিছু বললাম না আমি, কিন্তু এই মেয়েকে আমি মানি না। কথাটি বলেই আমজাদ চৌধুরী নিজের রুমের দিকে হন হন করে এগোতে থাকে। এদিকে মেহেরিকা মনে মনে হেসে বলে, না মানলে নাই, নকল শ্বশুর। কিছুদিন পর এমনিতেই চলে যাব টাকা নিয়ে। আপনাদের কাউকে জ্বালানোর ইচ্ছে নেই আমার। এসো মা, ভেতরে এসো। সালেহা চৌধুরীর সাথে ড্রয়িং রুমে প্রবেশ করে মেহেরিকা। আদি ও মিলি সোফায় বসে সকলে। সালেহা চৌধুরী পাশে বসে মেহেরিকার। তিনি মেহেরিকার ডান হাতটা ধরে বলে, আমার ছেলে যে ভেতরে ভেতরে ভালো একটা কাজ করে ফেলেছে বুঝতেই পারিনি। শাশুড়ির কথা শুনে ভ্রুজোড়া কুঁচকে মিলি বলে ওঠে, প্রেম পীড়িত করা বুঝি ভালো কাজ মা? তাই যদি হয় আমাদের সময় কেন এটা বলেননি? আরিফকে বলেছিলেন সে যা করেছে তা ভুল। খানিকটা বিরক্তি মুখে সালেহা চৌধুরী বলেন, আমার আরিফ হচ্ছে লাখে বাছা ছেলে। ও চাইলে যে কোনো মেয়েকে বিয়ে করতে পারত, তাই তাকে এমন কথা বলেছিলাম। কিন্তু এই আদি এক নাম্বারের বলদ।
তবে যে সে এত সুন্দরী বউ পাবে ভাবতে পারিনি আমি। মায়ের খুশি দেখে আদিরও খুশি লাগছে। মা যে মেহেরকে এত সহজে মেনে নিবে কল্পনাও করেনি সে। তার মানে সে মেহেরকে সত্যি সত্যি বিয়ে করে নিয়ে আসতে পারত না। কি ভাবছে সে? মেহের শুধুমাত্র বিপদে পড়ে এসব করতে বাধ্য হয়েছে। ওর দুর্বলতার সুযোগ নেওয়া ঠিক হবে না। মেহেরিকাকে কিছুক্ষণ মন ভরে দেখে সালেহা চৌধুরী বলেন, তোমার বাড়ি কোথায় মা? বাড়ির কথা শুনতেই মেহেরিকার বুক ধকধক করে ওঠে। বাড়ির কথা বললে ওখানে যদি খবর পাঠানো হয় তাহলে কি হবে? সে কি মিথ্যে কোনো ঠিকানা বলবে? মেহেরিকার কাছে জবাব না পেয়ে সালেহা চৌধুরী আবারও প্রশ্ন করেন, তোমার বাড়ি কোথায়? মেহেরিকা কিছু বলার আগেই আদি বলে ওঠে, ওর বাড়ি ঈদগাহ মা। এই রে, বলে দিয়েছি কেন? এই আদি নামক পাজি ছেলেটা এখন বাড়িতে খবর দিতে বললে? মনে মনে এসব ভেবে অস্থির হয়ে যায় মেহেরিকা। মেহেরিকার অবস্থা দেখে আদি বুঝতে পারে সে চিন্তায় পড়ে গিয়েছে। তার চিন্তা কমাতে মায়ের দিকে তাকিয়ে আদি বলে, মা, মেহের বাসা ছেড়ে পালিয়েছে। গম্ভীর মুখে সালেহা চৌধুরী বলেন, নিশ্চয়ই তুই কুবুদ্ধি দিয়েছিস। আসলে মা, ওর সাথে অন্য একজনের বিয়ে হয়ে যাচ্ছিল। মেহেরের বফ মানে আমি বেকার জেনে ওর বাসা থেকে ওকে জোর করে বিয়ে দিচ্ছিল, কিন্তু ও তো আমায় ভালোবাসে, তাই পালিয়ে চলে এসেছে। হুম। তাই বলছিলাম ওর বাসায় খবর দেওয়ার কথা তুলো না এখন। চিন্তা করবে না বাসার লোক? না, ও চিঠি লিখে এসেছে, আমার কাছে চলে আসবে। আচ্ছা, তোরা যা ভালো বুঝিস। আদির কথা শুনে হঠাৎ মিলি সালেহা চৌধুরীর উদ্দেশ্যে বলে ওঠে, সানিয়া এসে এখন এইসব দেখলে কি হবে? এত কিছুর মাঝে সানিয়ার কথা ভুলেই গিয়েছিলেন সালেহা চৌধুরী। আসলেই তো, মেয়েটা এসে মেহেরিকাকে দেখলে কষ্ট পাবে।